মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা সপ্তাশীতি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম ভরদ্বাজ পুত্র দ্রোণ এবং পাঞ্চালরাজ পৃষতর পুত্র দ্রুপদ দুজনেই অগ্নিবেশ্য মুনির কাছে অস্ত্র শিক্ষা করতে গেছেন। অস্ত্র শিক্ষার কঠিন নিয়মকানুন এবং ব্রহ্মচর্য পালন করতে করতে নিজেদের সুখ দুঃখের কথা ভাগ করে নিতে নিতে দুজনের বন্ধুত্ব গভীর হলো। এবারে দ্রুপদ এবং দ্রোণ একই ব্রহ্মচর্যের নিয়ম মেনে একই গুরুর কাছে অস্ত্র শিক্ষা করতেন বটে, তবে তাঁদের মানুষ হওয়ার পূর্ব পরিবেশ এবং জাতি মর্যাদা যেহেতু অন্যরকম ছিল, তাই সতীর্থতার প্রগাঢ় সাহচর্যের মধ্যেও দুজনেরই স্বভাব ফুটে বেরোত। দ্রুপদ ক্ষত্রিয় রাজার ছেলে, আর দ্রোণাচার্য ব্রাহ্মণের ছেলে, কিন্তু বামুন হওয়া সত্ত্বেও তিনি যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা ত্যাগ করে অস্ত্রবিদ্যা শিখতে এসেছেন। আসলে তাঁর ওই দিকেই রুচি ছিল। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলছেন, একালের দিনে ব্রাহ্মণের স্বকর্ম বা স্বধর্ম ত্যাগের মধ্যে কোনো লাঞ্ছনা নেই, কারণ সময় পাল্টেছে। আমরা এখন জাতের বিচারে এবং আচারে মনুষ্যত্বকে লঙ্ঘন করতে চাই না বলেই জন্মের মর্যাদায় মানুষের বিচার করি না। কিন্তু সেকালে কোনো ব্রাহ্মণ যখন নিজের যজন যাজন অধ্যয়ন ছেড়ে ক্ষত্রিয়ের অস্ত্র শিক্ষায় মন দিতেন, তখন তার মানে হতো একটাই, সম দম তপস্যা তাঁর কাম্য নয়, তাঁর কাম্য অর্থ প্রতিপত্তি ক্ষমতা ইত্যাদি। দ্রুপদ এবং দ্রোণ যখন একসাথে অস্ত্র শিক্ষা করছেন, তখন একই গুরুর কাছে একসঙ্গে কষ্ট করা দ্রুপদ বন্ধুত্বের মর্যাদায় দ্রোণকে বলতেন, দেখো ভাই, আমি আমার পিতার প্রিয়তম পুত্র। পিতা আমাকেই তাঁর রাজ্যে অভিষিক্ত করবেন এবং পিতার অবর্তমানেও পাঞ্চাল রাজ্যের সিংহাসন আমারই হাতে থাকবে। সেই সুদিনে আমি তোমাকে ভুলবো না ভাই। আমি যদি এ রাজ্য পাই, তবে সে রাজ্য তোমারও ভোগে আসবে, এ আমার প্রতিজ্ঞা। তুমি এও জেনো, আমার ধন সম্পত্তি, আমার সুখ, সেসব তোমারও। দ্রোণের সঙ্গে দ্রুপদের এই কথার পর অস্ত্র শিক্ষা শেষ করে দ্রুপদ পাঞ্চালে ফিরে গেলেন। দ্রোণও ফিরে এসেছেন পিতার আশ্রয়ে। পিতা ভরদ্বাজ ব্রাহ্মণ গুরু, তিনি যজন যাজন নিয়েই থাকেন। তাঁর অবস্থা এমন নয় যে তিনি দ্রোণকে ঐশ্বর্যের আস্বাদ দিতে পারেন। ব্রাহ্মণের যজন যাজন শিক্ষা করলে না হয় যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য ডাক পেতেন কোথাও। ক্ষত্রিয়ের অস্ত্রবিদ্যা শিখে ব্রাহ্মণ পিতার বাড়িতে দিনহীন অবস্থায় থেকে দ্রোণের মতো যুদ্ধবীরের ভালো লাগবার কথা নয়। কিন্তু তাঁর পিতাই বা কি করবেন? তাঁকে যাজন করতেও পাঠাতে পারছেন না, আবার স্বধর্মত্যাগী পুত্রকে অর্থের জন্য ক্ষত্রিয় রাজার বাড়িতে যাচনা করতে পাঠাতেও তাঁর মর্যাদায় লাগে। অতএব তিনি আর কি করেন? কিছুই না পেলে তখনকার দিনে বিয়ে করাটাই ছিল সবচেয়ে কাজের কাজ। পিতা ভরদ্বাজের আজ্ঞায় দ্রোণ বিয়ে করলেন কৃপাচার্যের বোন কৃপিকে। তার বিবাহিত জীবন খুব আনন্দময় হয়েছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। যাই হোক, যথাসময়ে দ্রোণাচার্যের একটি পুত্র হলো। পুত্রের নাম হলো অশ্বত্থামা। কিন্তু পুত্রলাভের সৌভাগ্য লাভ করেও দ্রোণের অবস্থার কোনো উন্নতি হলো না। এত অস্ত্র শিক্ষা লাভ করেও তাঁর কোনো সমৃদ্ধি নেই। ক্ষত্রিয় হলে না হয় পৈতৃক রাজ্য লাভ করতেন, আবার একটি রাজ্য অধিকার করতে যে পরিমাণ সৈন্য সামন্ত এবং অর্থের প্রয়োজন হয়, তাও তাঁর নেই। তার দিনই চলে না, তো সৈন্য সামন্ত জোগাড় করবেন কোন অর্থ দিয়ে? পরবর্তীকালে ভীষ্মের কাছে দুঃখ করে দ্রোণ জানিয়েছিলেন, নিজের পুত্র অশ্বত্থামাকে সামান্য গোদুগ্ধের স্বাদটুকুও দিতে পারেননি তিনি। বড়লোকের বাড়ির ছেলেরা দুষ্টুমি করে অশ্বত্থামাকে দুধ বলে পিটুলি গোলা জল খাইয়ে দিয়েছিল। দ্রোণাচার্য ব্রাহ্মণের মতো যজন যাজন করলে দানে গরু পেতেন হয়তো, কিন্তু তিনি সে কাজ করবেন না। আবার কারোর কাছে কিছু চাইতেও তার ব্রাহ্মণোচিত মর্যাদায় বাঁচছে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। এইরকম টানাটানির সময় দ্রোণাচার্য খবর পেলেন মহাত্মা পরশুরাম ব্রাহ্মণ সজ্জনদের প্রচুর অর্থ দান করছেন। পরশুরাম তখনকার দিনে ক্ষত্রিয় হন্তা মহাবীর হিসেবে পরিচিত। পৃথিবীকে বারংবার নিষ্ক্ষত্রিয় করার জন্য ঐতিহাসিকেরা পরশুরামকে ক্ষত্রিয় বিদ্বেষী এক ব্রাহ্মণ বীর হিসেবে চিহ্নিত করেছেন। পণ্ডিতেরা বলেন, ভারতীয় ইতিহাসের পরম্পরায় একটা সময় এসেছিল যখন ক্ষত্রিয় রাজারা ব্রাহ্মণদের অধিকার এবং সামাজিক প্রতিপত্তি মেনে নিতে অস্বীকার করেন। মহাবীর পরশুরাম তখন ব্রাহ্মণদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসেন এবং বিরুদ্ধবাদী ক্ষত্রিয়দের শাস্তিদাতা হিসেবে চিহ্নিত হন।
নৃসিংহপ্রসাদ ভাদুরীর ধারণা পরশুরামরা একটা ইনস্টিটিউশনের মতো, নইলে রামচন্দ্রের সময়ের পরশুরামের সঙ্গে মহাভারতের পরশুরামকে মেলানো যায় না। বংশ বংশ ধরে পরশুরামরা ক্ষত্রিয় বীরদের শিক্ষাদাতা ব্রাহ্মণ বীর হিসেবে পরিচিত হন। এমনই এক পরশুরাম নিজের ব্রাহ্মণ্য এবং বৃদ্ধ বয়সের নিষ্কামতায় নিজের সম্পত্তি সমস্তই বিলিয়ে দিচ্ছিলেন ব্রাহ্মণদের। দ্রোণাচার্যের কাছে সেই খবর পৌঁছল। দ্রোণাচার্য পরশুরামের কাছে এসে সোজাসুজি নিজের কথা পারলেন, আমার টাকা পয়সা দরকার, অনেক টাকা পয়সা চাই আমি। পরশুরাম ভীষণ বিব্রত হলেন, বললেন, সোনা রূপো যা কিছু ছিল সবই আমি বিলিয়ে দিয়েছি ব্রাহ্মণদের। এই গ্রাম নগর ভূমির মতো স্থাবর যা কিছু সবই দিয়েছি মহর্ষি কাশ্যপকে। থাকবার মধ্যে আছে এই শরীরটা আর কিছু মহামূল্য অস্ত্র, এর মধ্যে যেটা তুমি চাও বলো। দ্রোণ দেখলেন পরশুরামের শুষ্ক শরীর দিয়ে আর কি হবে, তার চেয়ে বরং দুষ্প্রাপ্য মহার্ঘ অস্ত্রশস্ত্রগুলির মূল্য অনেক বেশি। তিনি পরশুরামের ক্ষত্রিয় ঘাতী অস্ত্রগুলি নিলেন এবং তাদের ক্ষেপণ সম্বরণের উপায়ও শিখে নিলেন। পরশুরামের অস্ত্র করতলগত হওয়ার পর একখণ্ড রাজ্য পাবার জন্য তিনি চললেন পুরনো বন্ধু দ্রুপদের কাছে। স্ত্রী কৃপি আর পুত্র অশ্বত্থামার হাত ধরে তিনি উপস্থিত হলেন পাঞ্চাল রাজ্যে। শুনলেন দ্রুপদ আগেই সিংহাসনে অভিষিক্ত হয়েছেন। মনে কত আনন্দ নিয়ে পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলেন তিনি দ্রুপদকে সাগ্রহে জিজ্ঞেস করলেন, বন্ধুকে মনে আছে তো? আমি তোমার সেই শিক্ষাকালের বন্ধু ছিলাম, আমার নাম তোমার মনে আছে কি? আমার নাম দ্রোণ। পূর্বের বন্ধুত্ব গৌরবে দ্রোণ প্রায় দ্রুপদকে আলিঙ্গন করবার জন্য হাত বাড়ালেন, কিন্তু দ্রুপদের দিক থেকে তেমন সাড়া মিলল না বলেই দ্রোণ একটু থতমত খেয়ে গেলেন যেন। দ্রোণের কথা শুনে পাঞ্চাল দ্রুপদ এমন একটা ভাব করলেন যেন এক অপকৃষ্ট রোগীর সঙ্গে তার দেখা হয়েছে। তার মুখে একটু তাচ্ছিল্যের হাসিও দেখা গেল। দ্রুপদ বললেন, ব্রাহ্মণ, তোমার বুদ্ধির শুদ্ধি হয়নি এখনো, তাই দেশের রীতি সামাজিক রীতি কিছুই শেখনি। তুমি যে এই জোর করে বললে আমি তোমার সখা, সেটা ঠিক করনি। কারণ মনে রেখো, মানুষ যেমন সময়কালে বুড়ো হয় তেমনি বন্ধুত্ব জিনিসটাও বুড়িয়ে যায়, তার তীক্ষ্ণতা থাকে না। তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল বটে, কিন্তু তার একটা কারণও ছিল। একসঙ্গে পড়তাম, একসঙ্গে অস্ত্র শিক্ষা করতাম, তোমার আমার লক্ষ্য ছিল একেবারেই এক। এইরকম একটা সমান মনস্কতার জন্যই তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। কিন্তু তুমি নিজেই ভেবে দেখো, অব্রাহ্মণ কি ব্রাহ্মণের বন্ধু হয়? কিংবা একজন যুদ্ধবীর রথী ক্ষত্রিয়ের সঙ্গে যুদ্ধ জ্ঞানহীন অরথীর বন্ধুত্ব হয় কি কখনো? বন্ধুত্ব হয় সমানে সমানে, অসমান বন্ধুত্ব হয়ও না, এঁকেও না। দ্রুপদ রাজা মানুষ, দ্রোণাচার্যের হাল হকিকত তিনি কিছুই জানতেন না তা নয়। যে মানুষ তৎকালীন দিনে আপন বংশগৌরব উপেক্ষা করে নিজের অযাচিত বৃত্তি পরিত্যাগ করে হঠাৎই একখণ্ড রাজ্য পাবার জন্য লোভী হয়ে পড়ে, সে মানুষ বন্ধু হলে অপর বন্ধুর মনে খুব সুখকর প্রতিক্রিয়া হয় না। বাল্য বয়সেও যখন দ্রুপদের সঙ্গে দ্রোণের কথা হয়েছে, তখনও নিশ্চয়ই এই লোভ বারবার প্রকাশ হয়েছে। দ্রুপদ আর এই বয়সে নূতন করে কোনো আশ্বাস দিয়ে নিজের ভার বাড়াতে চাননি। দ্রুপদ সোজাসুজি বললেন, দেখো ভাই, একজন স্ত্রীহীন মর্যাদাহীন ব্যক্তির সঙ্গে একজন রাজার কিভাবে বন্ধুত্ব হতে পারে? সে যাই হোক, তুমি আমাকে প্রাচীন বন্ধুর গৌরব দান করে কি চাইতে এসেছো? আমি যে তোমাকে কখনো রাজ্যখণ্ড দেব বলে স্বীকার করেছি সে কথা কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। তবে হ্যাঁ, তুমি বামুন মানুষ, তোমাকে আমি এক রাত্রির ভোজন সুখাদ্য নিশ্চয়ই দিতে পারি। দ্রুপদের অপমান দ্রোণ সইতে পারলেন না, তাঁর সমস্ত কল্পনা ভেঙে গেল। একবেলা খাওয়া তো দূরের কথা, সঙ্গে সঙ্গে তিনি স্ত্রী পুত্র সঙ্গে নিয়ে রাজ্যসভা থেকে বেরিয়ে পড়লেন। দ্রুপদের সামনেই তিনি প্রতিজ্ঞা করে গেলেন যে ওই অপমানের তিনি উপযুক্ত প্রতিশোধ নেবেন। রাগে দুঃখে জ্বলতে জ্বলতে দ্রোণ পাঞ্চাল নগর ছেড়ে হস্তিনাপুরের পথে রওনা দিলেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ৮৮ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।